সিনিয়র অফিসার 2024 সাল ভিত্তিক পরীক্ষাটা কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল। ওখানে রিটেন অংশে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে 40 নম্বরের প্রশ্ন আসছিল। সেই 40 নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। 40 নম্বরের অংশের অ্যানালিটিক্যাল পার্টটুকুতে সমাধানটুকু আপনারা কিভাবে করবেন বা কি টাইপের প্রশ্ন আসছিল এটা ধারণা করার জন্য আমরা আজকের লাইভটা আয়োজন করেছি। এই ক্লাসটা দেখলে আপনি আপকামিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন এবং আপকামিং সিনিয়র অফিসার 2026 সাল ভিত্তিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাবেন। শুধু তাই নয়, সরকারি ব্যাংক সহ প্রাইভেট ব্যাংকের পরীক্ষাগুলোতে রিটেন পার্ট অ্যানালিটিক্যাল অংশে কি কি প্রশ্ন থাকতে পারে এই সম্পর্কে তো একটা বিস্তারিত ধারণা পাবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের ক্লাসের সাথে থাকবেন এবং ক্লাস থেকে এনজয় করবেন। প্রথম প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। 5 ক্যান্ডিডেটস A B C D E আর টু বি ইন্টারভিউড, মানে 5টা ক্যান্ডিডেট আছে, এর মধ্যে 5টা ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এট ওয়ান এট আ টাইম, মানে একসাথে ওনারা ইন্টারভিউটা দিবেন ফ্রম মানডে টু ফ্রাইডে, মানে মানডে থেকে ফ্রাইডের মধ্যে যে কোনো সময় আমাদের ইন্টারভিউ শিডিউল পড়তে পারে। বেসড অন দ্য ফলোইং কন্ডিশন, যে নিচের যে কন্ডিশনগুলো আছে কন্ডিশনের উপর ভিত্তি করে ওনাদের ইন্টারভিউ শিডিউলটা নির্ধারণ করা হবে। আচ্ছা, শিডিউলগুলো দেখেন। এ মাস্ট বি ইন্টারভিউড বিফোর সি, তার মানে এ হচ্ছে সি এর আগে ইন্টারভিউ দিবে। এ হচ্ছে সি এর আগে ইন্টারভিউ দিবে। এখন সি এর ইমিডিয়েট আগে দিবে নাকি আরো 2-1 জন আগে দিবে সেই সম্পর্কিত কোনো কথা বলা নেই, বাট এ অবশ্যই সি এর আগে বসবে। আচ্ছা, বি ক্যান নট বি ইন্টারভিউড অন মানডে অর ফ্রাইডে। দেখেন আমরা নিচে শিডিউল তৈরি করে রেখেছি মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত, তার মানে বি এই মানডে অথবা ফ্রাইডে এই যে কোনো 2টা দিনের একটা দিনও বসতে পারবে না। তার মানে বি বসবে হচ্ছে মঙ্গল, বুধ অথবা বৃহস্পতি, এই 3 দিনের যে কোনো একদিন। ওকে, ডি মাস্ট বি ইন্টারভিউড ইমিডিয়েটলি আফটার বি। তাহলে ডি হচ্ছে আপনার বি এর পরে ইন্টারভিউতে অংশ নেবে। তার মানে ডি হলো পরে বসবে, কার পরে বসবে? বি এর পরে বসবে। তার মানে বিডি এই সিকোয়েন্সে ইন্টারভিউ দিবে। বি এবং ডি, বি আগে দিবে, ডি পরে দিবে, এই সিকোয়েন্সে ওরা ইন্টারভিউ দিবে। এখন কবে কবে দিবে, কোন বারে দিবে কিছু বলা নেই। ই ক্যান নট বি ইন্টারভিউড বিফোর এ, তাহলে ই কখনো এর আগে ইন্টারভিউ দিতে পারবে না। ই এর আগে ইন্টারভিউ দিতে পারবে না, তাহলে ইন্টারভিউ আগে দিবে কে? তাহলে এ হচ্ছে আগে দিবে আর ই হচ্ছে পরে দিবে। ওকে, ফাইন। সি মাস্ট বি ইন্টারভিউড অন ফ্রাইডে। আচ্ছা, সি যদি ফ্রাইডেতে ইন্টারভিউ দেয় তাহলে এটা একদম ভাইটাল কন্ডিশন। এটা যদি ভাইটাল কন্ডিশন হয়ে থাকে, সি কে আমরা ফ্রাইডেতে নিয়ে আসি। সি কে আমরা ফ্রাইডেতে নিয়ে আসলাম। ওকে, ফাইন। ই মাস্ট বি ইন্টারভিউড অন টুইসডে, তাহলে ই কে আমরা টুইসডেতে নিয়ে আসলাম। তা ই যদি টুইসডে আসে, আমাদের এখানে বলা আছে এ হচ্ছে এর আগে ইন্টারভিউ দিবে, তাহলে মানডেতে কে থাকতে পারে? মানডে থেকে থাকতে পারে। আচ্ছা, এবং বলা আছে এ হচ্ছে সি এর আগে ইন্টারভিউ দিবে, তার মানে এ ই এরপরে সি, ওই যে দেখছেন সি কিন্তু আছে। বলা আছে যে এ সি এর আগে দিবে, ইমিডিয়েট আগে কিনা সে কথা কিন্তু বলা নেই। আচ্ছা, ইমিডিয়েট আগের একটা কন্ডিশন এখানে আছে, সেটা হচ্ছে বি এবং ডি এর, দ্যাট ইজ বি আগে দিবে, ডি পরে দিবে। তাইলে আমাদের আর কিছু কিন্তু কোনো অপশন কিন্তু কিছু বাকি নেই। আমার বি বাকি আছে আর হচ্ছে ডি বাকি আছে। দ্যাট মিনস এই কন্ডিশনে ওরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। এই ছিল এই অংশের সলিউশন। এই বিডিসি, এখানে পূর্ণ নাম্বার পাওয়া যায়, আশা করি সবাই পেরেছেন। আচ্ছা, তারপরের প্রশ্নটাতে আসে। আর লজিস্টিক কোম্পানি অপারেটস 2 ডিস্টিংক্ট ওয়্যার হাউস। একটা লজিস্টিক কোম্পানিতে 2টা আলাদা আলাদা ওয়্যার হাউস আছে, সেটা হলো নর্থ ওয়্যার হাউস এবং আরেকটা হচ্ছে সাউথ ওয়্যার হাউস। এদের সিইও তাদের এই ওয়্যার হাউসটাকে ইভালুয়েট করার জন্য কিছু প্যারামিটার ঠিক করছে আর কি। প্যারামিটারটা হচ্ছে অ্যাভারেজ ডেলিভারি টাইমস ফর অফ অর্ডারস, মানে ওরা যে অ্যাভারেজ ডেলিভারি টাইম দিয়ে থাকে সেই ডেলিভারি টাইমটা আসলে কেমন, এটার উপর বেস করে ও ইভালুয়েট করার চেষ্টা করতেছে। আচ্ছা, প্রথম ইভালুয়েশনে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো নর্থ ওয়্যার হাউসটা হলো ওর ডেলিভারি টাইম হচ্ছে 2 দিন আর সাউথ ওয়্যার হাউসের ডেলিভারি টাইম হলো 4 দিন। তার মানে একটার এফিসিয়েন্সি একটু বেশি, একটার এফিসিয়েন্সি একটু কম। এখন এফিসিয়েন্সি কম বেশি এটা নির্ধারণ করার জন্য কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো আমরা নিচে আলোচনা করবো। তার আগে প্রশ্নটা দেখি। দ্য সিইও কনক্লুড, সিইও বললো ওয়্যার হাউস নর্থ ইজ অবজেক্টিভলি টুয়াইস অ্যাজ ইফিসিয়েন্ট অ্যাজ ওয়্যার হাউস সাউথ। সে বললো যে নর্থ ওয়্যার হাউসটা অনেক ভালো, নর্থ ওয়্যার হাউসটা অনেক বেশি ভালো, বেটার দেন সাউথ। কিভাবে প্যারামিটারে? সে বললো যে যেহেতু ডেলিভারি টাইম কম, দ্যাট মিনস ও বেশি এফিসিয়েন্ট। এবং সে সিদ্ধান্ত নিল
80% of the total order volume to নর্থ টু অপটিমাইজ এফিসিয়েন্সি। সে বললো যে যেহেতু নর্থের এফিসিয়েন্সি অনেক ভালো, তাহলে আমি 80% অর্ডার 80% কাজ হলো নর্থকে দিয়ে দেবো। আচ্ছা, ওনার এই ডিসিশনটা ঠিক আছে কিনা সেটার জন্য আমরা সমালোচনা করব, ওয়েদার ইট ইজ রাইট অর রং, এ হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা দেখেন, একটা ওয়্যার হাউস অথবা যে কোনো একটা প্রোডাকশন হাউস যেটাই হোক না কেন, তার কিছু এফিসিয়েন্সি আছে। সেই এফিসিয়েন্সিটা কিসের উপর ডিপেন্ড করে? ধরেন এখানে বলা হইতেছে যে ওর ডেলিভারি টাইম 2 দিন, আর নর্থে ডেলিভারি টাইম 2 দিন, সাউথে ডেলিভারি টাইম হলো 4 দিন। এখন তারা কি সেম প্রোডাক্ট ডেলিভারি দেয়? এই হলো একটা কন্ডিশন। তারা কি একই পণ্য, একই মানের পণ্য ডেলিভারি দেয়? তারা কি সেম কোয়ান্টিটির পণ্য ডেলিভারি দেয়? তারা কি সেম কোয়ালিটি পণ্য ডেলিভারি দেয়? ডেলিভারি তো দিলেই হইতেছে না, ডেলিভারির সাথে সাথে ওই প্রোডাক্টের স্ট্যান্ডার্ড কি ঠিক আছে কিনা, সেগুলো ইনসিকিউরিটির একটা ইস্যু আছে। আচ্ছা, আমরা একটা ক্যালকুলেশনে যাই, ক্যালকুলেশন অফ দ্য প্যারামিটার। দেখেন, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, রেশিও অফ দ্য ডেলিভারি টাইম হচ্ছে একজনের 2 দিন, আরেকজনের হচ্ছে 4 দিন। তাহলে এই ডেলিভারি টাইম এটা যদি আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে 20 আর 4 মানে 100 দিনের মধ্যে যদি হিসাব করেন বা 100%-এর মধ্যে হিসাব করেন, তাহলে ও আছে ও হলো 20% আর আরেকজনের হচ্ছে 80%। আচ্ছা, আপনি যদি এফিসিয়েন্সি হিসাব করেন নর্থ এন্ডের এবং সাউথ এন্ডের, তাহলে 1/2 এবং 1/4 এই রেশিওতে আপনার হচ্ছে নর্থের এফিসিয়েন্সি হলো 2:1, নর্থ আর সাউথের এফিসিয়েন্সি হলো 2:1। দ্যাট মিনস নর্থ ওয়্যার হাউস ডেলিভার্স ডাবল আইটেমস দ্যান সাউথ ওয়্যার হাউস ইন দ্য সেম টাইম পিরিয়ড। সেম টাইম পিরিয়ডে নর্থ হচ্ছে সাউথে যেতে ডাবল আইটেম ডেলিভারি দিতে পারে। আমরা ক্যালকুলেশন এটা করলাম, এবং কিছু কি ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর উপর বিবেচনা করে সাইট সিলেকশন করা হতে পারে। যেমন ধরেন ওয়্যার হাউসের কস্ট আছে এখানে, যেমন এমনও হতে পারে যে নর্থ ওয়্যার হাউস যেখানে আছে সেটা আপনার ডেলিভারি লোকেশন থেকে বা হাব থেকে খুব কাছে, এইটার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটা খুব ভালো। সাউথ ওয়্যার হাউসের ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো না, যে কারণে তার 4 দিন সময় লাগে ডেলিভারি দিতে, পণ্য আসতে যাইতে। হ্যাঁ, তারপরে তার দুটা প্রোডাক্টের মানের মধ্যে ডিফারেন্সিয়েট থাকতে পারে। যেহেতু আমাদের অন্য কোনো প্যারামিটার নিয়ে কোনো আলোচনা করার কথা বলেনি, কিন্তু আমরা এই প্যারামিটার নিয়ে আলোচনা করব। ওয়্যার হাউসের কিছু কস্টিং আছে, লেবার ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন এমনও হতে পারে যে নর্থে যে লেবারগুলো আছে ওরা খুব ভালো, সাউথের লেবারগুলো খারাপ। তারপরে ওয়্যার হাউস ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে। যেমন ধরেন এমনও হতে পারে নর্থে কিছু রোবট কাজ করে, অটোমেশন আছে, সাউথে অটোমেশন নাই, এ কারণে 4 দিন লাগে। আবার ম্যাক্রো এনভায়রনমেন্টের একটা ইস্যু আছে, মার্কেট অ্যাক্সেসের অ্যাবিলিটি আছে। যেমন ধরেন মার্কেট অ্যাক্সেস, নর্থের মার্কেট অ্যাক্সেস খুব ইজি, সাউথের মার্কেট অ্যাক্সেস ইজি না, অনেক দূর দিয়ে। মনে করেন সাউথে যাইতে হলে একটা নদী পার হইতে হয়, তার মানে কমিউনিকেশন বা ট্রান্সপোর্টেশন একটা লিঙ্গারিং এর ব্যাপার আছে। প্রজেক্ট স্কেলেবিলিটি অ্যান্ড ফিউচার এক্সপানশন, এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার এফিসিয়েন্সি ডিফার করে। আচ্ছা, এবং অপিনিয়নটা আবার বোঝার চেষ্টা করেন। উই কনক্লুড নর্থ ওয়্যার হাউস ইজ বেটার দেন সাউথ ওয়্যার হাউস ইফ ইউ ইম্পোজ সেম কন্ডিশনস ফর বোথ। আপনি যদি এদের জন্য সেম কন্ডিশন ইম্পোজ করেন, তাহলে আমরা বলতে পারি যে নর্থ ওয়্যার হাউসটা বেটার। যেমন ধরেন ডিস্টেন্স ফ্রম ডেলিভারি লোকেশন, জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, এফিসিয়েন্সি অফ দ্য মেশিনস, ফ্যাসিলিটিস অফ দ্য ওয়ার্কার্স এফিসিয়েন্সি, লোড ক্যাপাসিটি অফ দ্য ওয়্যার হাউস। যদি এটা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে নর্থ ইজ বেটার। এরপরে আমরা কনক্লুশনে গেলাম যে এখানে বলতেছে অল দ্য ওয়্যার হাউস নর্থ কারেন্টলি হ্যাজ আ লোয়ার অ্যাভারেজ ডেলিভারি টাইম, দ্য সিইউ শুড অ্যানালাইজ এডিশনাল ফ্যাক্টর সাচ এস ক্যাপাসিটি। যেটা বললাম, যদি আপনি এইসব অ্যান্সিলারি যে সার্ভিসগুলো আছে, যে ফ্যাক্টরগুলো আছে, ক্যাপাসিটি, রিলায়েবিলিটি, কাস্টমার ডিস্ট্রিবিউশন, রিস্ক, এগুলো অ্যানালাইসিস করে যদি দেখেন যে সেম প্যারামিটার থাকা সত্ত্বেও নর্থ ওয়্যার হাউস ভালো পারফরমেন্স করতেছে, তাহলে আপনি বলতে পারেন যে নর্থকে আমরা আরো বেশি অর্ডারের জন্য সিলেক্ট করতে পারি। এই হলো আপনার আলোচনা। যদি কিছু ম্যাথমেটিক্যাল টার্ম কিছু থাকে এই সকল প্রশ্নের বেলাতে, ডেফিনেটলি আপনি ম্যাথমেটিক্সটা কিছু দেখানোর চেষ্টা করবেন, রেশিও দেখানোর চেষ্টা করতে পারেন, এফিসিয়েন্সি দেখাতে পারেন, অ্যাভারেজ এফিসিয়েন্সি দেখানোর চেষ্টা করতে পারেন, এগুলো দেখেন, তাহলে ভালো মার্কস পাবেন। আর খুব ছোট ভাষায়, অল্প ভাষায় আমি সমাধান করার চেষ্টা করেছি। তারপরেরটাতে আসেন, তারপরের প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। ব্যাংক ডিপোজিটর্স ইন আ কান্ট্রি আর all financially protected against bank failure because the government insures all individuals bank deposits. মানে ব্যাংকে যারা যারা ডিপোজিট রাখেন, যারা আমানতকারী আছেন, তাদের সকল আমানত প্রোটেক্ট থাকে। কেননা সরকার হচ্ছে ওই ব্যাংকগুলোর আমানতের জন্য একটা বীমার কথা বলছে। আচ্ছা, একজন অর্থনীতিবিদ an economist argues that this insurance is partly responsible for the high rate of bank failure. একজন অর্থনীতিবিদ বলতেছেন যে ব্যাংকের ব্যর্থতার পিছনে বা ব্যাংকের দেউলিয়া হওয়ার পিছনে বা ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পিছনে অধিকাংশ বা প্রায় 100% দায়ী হতেছে এই ধরনের ইন্স্যুরেন্সের
প্রবণতা, যে আপনি যত বেশি ডিপোজিটরের ইন্স্যুরেন্স দিয়ে ডিপোজিটকে নিশ্চয়তা প্রদান করবেন, ব্যাংক তত বেশি ফেইলিয়ার হবে। একজন ইকোনমিস্ট কথা বলতে চান, সিন্স ইট রিমুভস from depositors any financial incentives to find out whether the bank that holds their money is secure against failure. যেহেতু যখন আপনি ইন্স্যুরেন্সকে ম্যান্ডেটরি করে দিবেন, তখন ব্যাংকগুলো কি করে, ব্যাংকগুলো ওদের ডিপোজিটকে মেনটেন করার জন্য টাকা ধরে রাখে এবং তখন গ্রাহকদেরকে প্রপার ইনসেন্টিভ দেয় না। এই হলো একটা লাইন কথা। ইফ ডিপোজিটার্স আর মোর সিলেক্টিভ, যদি আমানতকারীরা আরো নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হতেন, দ্যাট মিনস ওনারা যদি ওনার টাকাটা কোথায় রাখবেন সে সংক্রান্ত সিলেকশনটা খুব প্রপারলি করতেন, তখন ব্যাংকের কি করতে হইতো, তখন ব্যাংকরা কিন্তু এই ডিপোজিটার্স এর মানি নিয়ে একটা কম্পিটিশনের মধ্যে, সিকিউরিটি অফ মানি নিয়ে একটা কম্পিটিশনের মধ্যে পড়তেন। এখানে সে কথাটা বলেছে যে ব্যাংক খাতের ব্যর্থতার জন্য উচ্চ হারের জন্য এই বীমা আংশিকভাবে দায়ী, কারণ এটি আমানতকারীদের সে আর্থিক প্রণোদনা থেকে বঞ্চিত করে। সম্ভাব্য ঝুঁকি এড়ানোর জন্য ব্যাংকগুলো বীমার বিপরীতে পর্যাপ্ত অর্থ ধরে রাখে, যে সে পর্যাপ্ত অর্থ ধরে রাখে, যার কারণে ডিপোজিটরদেরকে, আমানতকারীদেরকে ইন্টারেস্ট দেয় না, তাদেরকে প্রপার ফ্যাসিলিটি দেয় না। তার এই আমানতের এগেইনস্টে তারা অনেক বেশি চার্জ আরোপ করে। যেমন ধরেন 100 টাকার বিপরীতে আপনার চার্জ হতেছে 103 টাকা, এরকম হতে পারে, বা 3 টাকা বেশি আপনাকে দিতে হচ্ছে। যদি আমানতকারীরা আরো ব্যাংক ডিপোজিটের ব্যাপারে সতর্ক হতো, তাহলে আমানতকারীদের অর্থের নিরাপত্তার জন্য ব্যাংকগুলোকে প্রতিযোগিতা করতে হতো। মানে তখন যদি সিলেক্টিভ হইতো যে আমরা ভালো ব্যাংকে টাকা রাখবো, তখন ব্যাংকগুলো কি করতো, না ওরা তো ভালো ব্যাংকে টাকা রাখতেছে, তাইলে আমরা ওদের মতো একটু ভালো হওয়ার চেষ্টা করি, এই ধরনের একটা প্রতিযোগিতা ব্যাংকগুলো করতো। অর্থনীতিবিদের এই যুক্তির অন্তর্নিহিত অনুধাবনটা কি, আসলে উনি কি বোঝাতে চাইছে? বেসিক্যালি উনি ফেলিওরের জন্য এই পার্টলি রেসপন্সিবল করার চেষ্টা করছেন, পার্টলি না পুরোপুরি রেসপন্সিবল করার চেষ্টা করতেছেন ব্যাংকের ইন্স্যুরেন্সকে, মানে ডিপোজিটরদের ইন্স্যুরেন্সকে। তাহলে এখন মূল কথা হলো যে যারা ব্যাংকে টাকা রাখবেন, যারা আমানতকারী আছেন, তাদের টাকা নিরাপত্তা কে দিবে? কোনো কারণে একটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে এই টাকাটা গ্রাহক কিভাবে পাবে? ডেফিনেটলি এটার জন্য একটা সিকিউরিটির ব্যাপার আছে, সিকিউরিটির জন্য তো ইন্স্যুরেন্স করা হয়েছে। এখন ইটস আ পার্ট অফ আ পলিসি রেগুলেশন। এই পার্ট অফ আ পলিসি রেগুলেশন যেমন ডিপোজিটকারের জন্য প্রযোজ্য, একইভাবে যারা ব্যাংক ব্যবসা করতেছেন তাদের জন্য প্রযোজ্য। এখন আমি যদি হঠাৎ করে বলি যে আবার ডিপোজিটরের স্বার্থ নিরাপত্তা আমাকে দেখবো, কিন্তু ব্যাংকেরটা দেখবো না, তাহলে তো হলো না। তো দ্যাট ইজ ওয়াই, এবং মূলত যে রিকলেস ব্যাংকিংটা হতে থাকলো এবং ডিপোজিটর বা আমানতকারী যারা আছেন তারা গণহারে সকল ব্যাংকে টাকা রাখা শুরু করলো, এবং নতুন যে ব্যাংকগুলো হয়েছিল সেগুলো আপনার উচ্চ ইন্টারেস্ট রেট দিয়ে গ্রাহকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করলো, এবং গ্রাহক কিন্তু কখনো এটা যাচাই করার দেখার চেষ্টা করলো না বা বোঝার চেষ্টা করলো না যে আমি যে এখানে টাকা রাখতেছি এটার সিকিউরিটি আসলে কি। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়। এখন মূলত আমরা যদি কথা বলার চেষ্টা করি যে ব্যাংকের ফেইলিওর একই সাথে আমানত রক্ষা, এই দুটা প্যারামিটার যদি কথা বলি, যে ব্যাংকের ফেইলিওরের মূল কারণ হতেছে ওরা এডি রেশিও মেনটেন করা নাই, মানে অ্যাডভান্স ডিপোজিট রেশিও মেনটেন করা নাই। ওদের যে স্প্রেড ছিল, মানে আমানতকারী এবং বিনিয়োগকারীদেরকে যে সুদ দেওয়া হইতেছে, সুদের যে পার্থক্যটা, সেটা হলো স্প্রেডস। ওরা যে স্প্রেডস আছে সেই স্প্রেডস তারা ভায়োলেশন করছে, ডিপোজিট মোবিলাইজেশন ফোরকাস্টিং ঠিক মতো করতে পারেনি। এই বিভিন্ন কারণে যে আপনার আজকে 100 টাকা আছে, এই 100 টাকার মেয়াদ শেষ হয়ে যাবে আগামী 2 মাস পরে। আপনি যদি এরই মাঝে 200 টাকা ঋণ দিয়ে থাকেন, তাহলে যিনি আপনার কাছে 100 টাকা পাবে, যে আমানতকারী, টাকা তো আপনি দিতে পারবেন না। দিস ইজ আ ডিপোজিট মোবিলাইজেশন ফোরকাস্টিং। এটা অনেক ব্যাংক করতে পারেনি। এর কারণ হচ্ছে ওদের প্রপার ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স নাই। তাহলে ইকোনমিস্ট বলতেছে যে ইকোনমিস্ট সেজ দ্যাট দিস গ্যারান্টি গিভেন বাই দ্য গভর্নমেন্ট ইজ মেকিং দ্য ডিপোজিটর্স ল্যাক্স, and that is partly responsible for banks failures because banks are becoming lax. মানে ব্যাংকসও চিন্তা করলো যে আমরাও শিথিল হয়ে যাব, এবং এ ধরনের গ্যারান্টি যখন দেওয়া শুরু করলো, তখন ওরা ওদের ডিপোজিটরের মানিগুলা, ডিপোজিটরের স্বার্থ নিয়ে এত বেশি ভাবলো না আর কি, এরকম একটা সিচুয়েশন। এবং বাংলাদেশে ব্যাংক ফেলিওরের মূল কারণ হচ্ছে এনপিএল, ইনস্টিটিউশনাল করাপশন, পলিটিক্যাল ক্রোনিজম, স্বজনপ্রীতি, অ্যান্ড উইক সেন্ট্রাল রেগুলেশন ওভারসাইট। রেগুলেশনটা মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে, এবং ক্যাপিটাল ফ্লাইট ছিল। দ্যাট ইজ
আপনার হচ্ছে টাকা মূল্য মানে টাকা পাচার করা হয়েছে, এই বিভিন্ন কারণে ব্যাংকগুলো ফেইলিয়ার করছে। আর ডিপোজিট মোবিলাইজেশনের তো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, এবং বাংলাদেশের যে ডিপোজিটের ইন্স্যুরেন্সের যে পলিসিটা, সেই পলিসিটার জন্য কিন্তু বাংলাদেশ একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। তাহলে সেই হিসেবে যে 20 লাখ টাকা রাখছেন তিনি যে পাবেন সর্বোচ্চ 2 লাখ টাকা, তাহলে এটা তো ডেফিনেটলি একটা রং ইন্স্যুরেন্স পলিসি, তাই না? তো ইন্স্যুরেন্স পলিসিকে এবং আমানতকারী স্বার্থ করার জন্য ইন্স্যুরেন্সের চাইতে ব্যাংকের প্রপার রেগুলেশন এখানে খুব প্রয়োজন, এবং এনপিএল যাতে কম হয়, এটি রেশিও যাতে মেনটেন করে, সার্ভেলেন্সটা যাতে ভালো হয়, এগুলা খুব ইম্পর্টেন্ট। আর এক্সেসিভ ব্যাংক থাকলে প্রতিযোগিতা অনেক বেশি বাড়ে। এবং আরো কিছু কারণ আছে যে ওভারফ্লো অফ মানি ইন দ্য ইকোনমি, ওভারফ্লো অফ মানি যখন ইকোনমিতে চলে আসবে তখন এই মানুষ যে কোনো একটা সামান্য ব্যাংকেও টাকা রাখার জন্য তারা রিস্ক ফ্রি মনে করবে। এবং যেসব গোষ্ঠী নির্ধারিত কিছু সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করছে এবং ব্যাংকের কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোর প্রতি সরকারের আরো বেশি সচেতন হওয়া দরকার। নেগেটিভ গ্রোথ অফ দ্য প্রাইভেট সেক্টরস অফ এসএমই, রাইজিং অফ ইনফর্মাল বিজনেস সেক্টর। দেখেন আমাদের দেশে অনেক ইনফর্মাল বিজনেস সেক্টর রাইজ করছে, যাদের টাকা পয়সা কিন্তু ওরা যখন ব্যাংকে রাখতেছে তখন ওরা চিন্তা করতেছে যে আমি একটা সাধারণ ব্যাংকে টাকা রেখে আমি কেন গভর্নমেন্ট ব্যাংকে রাখতে যাবো, আমি কেন ওই ব্যাংকে রাখতে যাবো। তারপরে ওই ব্যাংক থেকে ওরা টাকা আর উত্তোলন করতে পারেনি, কিছু ধর্মীয় সেন্টিমেন্টাল ইস্যু থেকে ওরা এরকম করছে, হয়তো বা এরকম হতে পারে। ফাইন্যান্সিয়াল লিটারেসির বড় অভাব আছে, ফাইন্যান্সিয়াল ইলিটারেসি ওই জন্য কিন্তু প্রধান কারণ একজন সাধারণ মানুষের পক্ষে একটা ব্যাংকের রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করা পসিবল না। তো এক ফাইন্যান্সিয়াল লিটারেসি দিয়েও আসলে এটা পসিবল, এটার জন্য একটা ডিপ নলেজ প্রয়োজন পড়ে। মূলত আপনি যখন টাকার ফ্লোটা অনেক বাড়ায় ফেলবেন তখন অ্যাজ ইউজুয়াল মানে খুবই স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষজন রিকলেসলি যে কোনো ব্যাংকে টাকা রাখা শুরু করবে। কারণ যখন যারা চুজই হবে, সিলেক্টেড কিছু ব্যাংকে টাকা রাখবে, তখনই অন্যান্য ব্যাংকগুলো সতর্ক হবে, তাদের মধ্যে এই ধরনের প্রবণতা তৈরি হবে যে আমরাও যাতে আরেকটু সতর্ক হই, যেসব ব্যাংকে স্ট্যান্ডার্ড মেনটেন ফলো করে ওদের জন্য আমরা ওদের সাথে প্রতিযোগিতা টিকতে হলে আমাদেরকেও আরো বেশি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা থাকলে কি হবে, ডিপোজিটগুলো আরো বেশি স্ট্রং হবে, ডিপোজিটটা একটা সময় অ্যাসেটে পরিণত হবে। এবং কিন্তু তা না করলে যেটা হবে, রিকলেসলি যে কোনো টাকা রাখলে তো টাকা হারায় যাবে। তো অর্থনীতিবিদের এই অন্তর্নিহিত যুক্তিটা যেটা হইছে, যে ওনার যে অন্তর্নিহিত যুক্তিটা ছিল মূলত যে আর্থিকভাবে সুরক্ষিত আমানতের বীমা আর ব্যাংক খাতের ব্যর্থতার মূলত ইস্যু অফ দ্য ফেইলিওর অফ দ্য ব্যাংক ইন্ডাস্ট্রি, মূলত এটাই ছিল ওনার ইস্যু। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য বীমা দায়ী, ব্যাংক খাতে ব্যর্থতার জন্য অবশ্যই বীমা দায়ী না। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য যেটা দায়ী সেটা হলো এই যে এই রিজনের কথা বলা আছে, এনপিএল ক্যাপিটাল ফ্লাইট, উইক সেন্ট্রাল রেগুলেটরি ওভারসাইট, এনপিএল ইনস্টিটিউশনাল কারাপশন, পলিটিক্যাল যে নেপোটিজম আছে সেই ধরনের নেপোটিজম, এগুলোর আসলে মূলত দায়ী। কারণ সাধারণ আমানতকারীদের জন্য তার এত চিন্তা নাই, তারা খুব অল্প টাকা বিনিয়োগ করছেন। যারা বিগ আমানতকারী, বিগ ইনভেস্টর আছেন, ওরা হয়তো বা 1000 টাকা মানে 1000 যদি ওরা 1000 টাকা ব্যাংকে দিয়ে রাখে, ওরা ব্যাংক থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে। তো সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য সরকারকে আরো বেশি আগে আসতে হবে। এবং কখনোই বীমা এটার জন্য, ব্যাংক খাতের ফেইলিয়রের জন্য কখনোই বীমা দায়ী নয়। এ হচ্ছে মূল অনুধাবন, এবং এটা রেফারেন্স আমরা দেওয়ার চেষ্টা করছি, জিমেট ক্লাব থেকে এটা ফলো করা হয়েছে। এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, প্রোভাইড আর্গুমেন্ট ফর অর এগেইনস্ট অফ ইজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন মোর ইম্পর্টেন্ট দেন ইকোনমিক গ্রোথ। এটা হলো এটা বিগত বছরের একটা প্রশ্নে আসছিল যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন খুব বেশি দরকার নাকি ইকোনমিক গ্রোথ খুব বেশি দরকার। এটা বাংলাদেশ ব্যাংক এডির এরকম একটা আর্গুমেন্ট বাংলাদেশ ব্যাংক এডির 2023 সালে আসছিল। শুধু তাই না, বিভিন্ন প্রাইভেট ব্যাংকের পরীক্ষাতে আমরা এই টাইপের আর্গুমেন্টেটিং আসতে দেখছি। আচ্ছা, এখানে মূলত আমাকে যদি জিজ্ঞেস করেন প্রশ্নের উত্তরটাকে, এখানে দুটাই আসলে প্রয়োজন। কারণ আপনি 1 টাকা রেখে আরেকটা দিয়ে সার্ভাইভ করতে পারবেন না। মানে আপনি যদি স্টেবল ক্লাইমেট নিয়ে চিন্তা না করেন, ক্লিন এয়ার নিয়ে চিন্তা না করেন, এবং অ্যাভেলেবল রিসোর্স নিয়ে চিন্তা না করেন, কোনো ইকোনমি সার্ভাইভ করতে পারবে না, লেট অ্যালং থ্রাইভ। Economic growth provides the capital and the technological innovation required to fund large-scale ecological conservation. We should prioritize environmental protection over unrestrained economic growth because a healthy ecosystem is the foundational requirement for human survival, public health, and the long-term economic stability. আমরা ইন ফেভারে কিছু কথা বলবো এবং এগেইনস্টে কিছু কথা আছে। যেমন ইন ফেভারে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট অফ দ্য সার্ভাইভাল, এটা হলো ইকোনমি, এটা হলো
আপনার সরি, এটা হলো এনভায়রনমেন্টের কথা, যে এনভায়রনমেন্ট প্রোটেকশন কেন দরকার। এনভায়রনমেন্ট প্রোটেকশন দরকার হচ্ছে ফান্ডামেন্টাল রিকোয়ার ফর সার্ভাইভাল, গ্রিন জব ক্রিয়েশনের জন্য দরকার, লং টার্ম ইকোনমিক সাস্টেনেবিলিটি দরকার। আপনি লং টার্ম, আপনি যদি এনভায়রনমেন্টালকে ঠিকমতো সার্ভাইভ করাইতে না পারেন বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইনশিওর করতে না পারেন, তাহলে হাজার হাজার ইকোনমি দিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি সাস্টেন করতে পারবেন না। আর এগেনস্টে হলো ইকোনমিটা নিয়ে যে কথা বলা হয়েছে, যে ইকোনমিটাকে কেন প্রায়োরিটি দেওয়া হইতেছে, যে প্রপার্টি এলিভেশনের জন্য দেওয়া হইতেছে, সোশ্যাল ওয়েলবিং এর জন্য দেওয়া হইতেছে, এবং এ হলো মোটামুটি ওদের মধ্যকার কিছু প্যারামিটার যেগুলো দিয়ে আমরা বলতে পারি দুটোই বোথ আর ইম্পর্টেন্ট। এবং আপনি যদি জীবাশ্ম জ্বালানি অনেক বেশি ক্ষয় করে এনভায়রনমেন্টকে আরো ডিগ্রেডেশনের পর্যায়ে নিয়ে যান, এবং অ্যাজ ওয়েল এজ দ্য সেম টাইম যদি আপনি এনভায়রনমেন্টাল সাপোর্ট না দেন বা ইকোনমিক্যাল সাপোর্ট না দেন এবং ইকোনমিকে যদি গ্রোথ করতে না পারেন, তাহলে তো কখনোই আপনি ডেভেলপমেন্টের দিকে যেতে পারবেন না। এবং মূলত এনভায়রনমেন্টাল যে প্রবলেমটা, ক্লাইমেট চেঞ্জ অথবা আদার্স এনভায়রনমেন্টাল ইস্যুগুলো থাকে, সেগুলো কিন্তু এটা একটা ক্রস বাউন্ডারি পলিউশনের মধ্যে পড়ে যায়, যেটার জন্য আসলে কোনো ডেভেলপিং কান্ট্রিগুলো ম্যাক্সিমাম সময় দায়ী থাকে না, এগুলোর জন্য ডেভেলপ কান্ট্রিগুলো দায়ী থাকে মূলত। তো আমরা যদি সেই পর্যায়ে যাই যে আমাদের ইকোনমিক গ্রোথ যদি আমরা সাস্টেনেবল এবং ওভারঅল ইকোনমিক গ্রোথের কথা চিন্তা করি, তাহলে সবাই মিলে একসাথে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কথা ভাবতে হবে, যেখানে ইন্টারন্যাশনাল পলিসি, ইন্স্যুরেন্স পলিসি, রেগুলেশন আরো বেশি জোরদার করতে হবে। যদি জোরদার করা যায়, তাহলে আমরা একই সাথে এনভায়রনমেন্টাল প্রোটেকশনও করতে পারবো এবং একই সাথে ইকোনমিক গ্রোথটাও সেম ফেজে আগায় নিতে পারবো। এই হচ্ছে মোটামুটি এরকম সলিউশন। আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন অনেক কিছু আমাদের ক্লাসের মাধ্যমে। পরবর্তী দিন আমরা আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।